আব্বা বাকি সময়টা আমাদের খুব টেক কেয়ার করতেন, যেহেতু আম্মা স্কুল থেকে আসতে আসতে 4:30 5টা বেজে যাবে। কিভাবে তুমি ওভারকাম করলে আর এই যে সুন্দর একটা পথ খুঁজে পেলে? আমার আসলে শিক্ষা জীবন বা অধ্যয়নকালে খুব একটা বাধা বিপত্তি হয় নাই। বিয়ের পরে একটু যেটা হয়েছে সেটা হলো বেবি হওয়ার পরে। বিয়ের পরে আমার শাশুড়ি খুব ভালো মানুষ ছিলেন। আমি যখন প্রথম এখন যে কলেজটাতে জব করি ওটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার শাশুড়িকে বলে গেলাম, মা আমি যাই, আপনি দোয়া করেন আমার জন্য। বলে তোমার চাকরি হবেই। আমি বললাম, উনি মন থেকে মা চেয়েছেন। আপনি কেন, আপনি বুঝলেন কি করে যে আমার চাকরি হবেই? বলে তুমি কদিন ধরে যেই পড়াশোনা করছো মনে হচ্ছে তোমার ম্যাট্রিক পরীক্ষা। আমি মন থেকে দোয়া করি তোমার চাকরি হবেই। যাই হোক, চাকরিটা আমার হলো, জয়েন করলাম। কিন্তু বেবিদের নিয়ে কিছুটা সমস্যা হতো, কারণ আমার হাজবেন্ড, আমি সেম স্টেশনে চাকরি করতাম না। সে ঢাকা, কুমিল্লা, চাঁদপুর বিভিন্ন জায়গায় জব করেছে, অবশেষে 2005-এ ঢাকায় আসছে। সে থেকে চাকরি জীবনের শেষ পর্যন্ত ঢাকাতে ছিলেন। একটু এখানে আমি তোমাকে একটু থামাই। এটাও কিন্তু তোমার অনেক বড় স্যাক্রিফাইস এবং এক ধরনের অন্যরকম বাধা। এটা হচ্ছে দেখা যায় না, এই যে দুজনের স্টেশন দুই দিকে, দুই জায়গায়। হ্যাঁ, এই এবং এখন পর্যন্ত এরকমই তো চলছে। হ্যাঁ, তো এটা কিন্তু ম্যানেজ করা জানো তানো কথা না। এটা আসলে মনের জোর, সাহস, শক্তি, আগ্রহ সব কিছু মিলিয়েই হয়েছে। যেমন আমি মাঝে মাঝে ভাবি যে আসলে আমার তো এখন বয়স হয়েছে, আমি মানে ফোর্স মানে স্বেচ্ছায় রিটায়ারমেন্টে চলে যাই, যেহেতু 25 বছর হলেই তো যাওয়া যায়। কিন্তু আবার ভাবি যে থাক, আমার তো নিজস্ব একটা জগৎ আছে, নিজস্ব একটা আইডেন্টিটি আছে। ওরা তো বড় হয়ে গেছে, ওরা যখন ছোট ছিল সেই কষ্টের সময়টাতে পার করে এসেছি। এখন আর একটু কষ্ট সহ্য করা যায়, কারণ আমাদের চেয়েও আমার আম্মাকে যেহেতু তুমি চিনো, আম্মা তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, ম্যাট্রিক পাশ করেছে, তারপর বিয়ে হয়েছে। ইন্টারমিডিয়েট পড়েন তখন আমি হয়েছি, আমি তো আম্মার বড় সন্তান। আম্মা ইন্টারমিডিয়েটের পিকনিকে গেছেন আমাকে কোলে নিয়ে, ভাবা যায়। তারপরে আমার আরও 4টা ভাই বোন হয়েছে, তারপর আম্মা ডিগ্রি, মাস্টার ডিগ্রি, বিএড করেছেন, চাকরি করেছেন, শ্বশুর বাড়িতে বড় বউ, বাবার বাড়িতে বড় মেয়ে। হ্যাঁ, এখানে তার যদি মনের শক্তি, সাহস, হ্যাঁ, আমার চোখের সামনে ভাসছে আপা, একদম স্লিম, কি সুন্দর, খুব মানে অ্যাক্টিভ ছিলেন, উদ্দীপনা, মোটা ফ্রেমের একটা চশমা পরতেন, হয় একটা বেনি, একটা খোপা, একটা মানে একেবারে সুতির একটা শাড়ি সুন্দর করে, চোখে ভাসছে। আগে শিক্ষিকার অভাবে, এবং সাথে সাথে আমার আব্বারও খুব মানে সেও খুব হেল্পফুল ছিলেন। আব্বা 3টার পরে আর অফিস যেতেন না, একবারে 3টা পর্যন্ত, লাঞ্চের পরে আবার অফিসে যায় না, আব্বা লাঞ্চের সময়টা একবারে অফিস করে 3টায় বাসায় আসতেন। তো আব্বা বাকি সময়টা আমাদের খুব টেক কেয়ার করতেন, যেহেতু আম্মা স্কুল থেকে আসতে আসতে 4:30 5টা বেজে যাবে। ওই সময়টা আব্বা কিন্তু আমাদের অনেক কাজ করে দিতেন, যেটা সাধারণত আমরা দেখে থাকি ঘরের স্ত্রীরা করে থাকে। আব্বা আম্মার সেই কাজগুলো সব সময় করে দিতেন। এটা দেখে দেখে মানে আব্বার প্রতি আমাদের শ্রদ্ধাবোধটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো বাবাদের এই গল্পগুলো তো সবাই জানে না, আমরা আসলে এরকম বাবাই পেয়েছি, তাড়াতাড়ি বাসায় ফিরতেন, অনেক কাজ করে দিতেন আমার আব্বা অনেক হেল্প করতেন। আসলে এগুলো কিন্তু অনেক ভালো লাগে, এগুলো সবার শোনা উচিত। সবাই কিন্তু এটা করে না, কেউ করে কেউ করে না, কিন্তু আসলে প্রত্যেকেরই আমাদের সমাজে না, টোটাল ওয়ার্ল্ডের যদি আমরা জরিপ করি দেখতে পাই একটি পুরুষের চেয়ে একজন নারীর কাজ অনেক বেশি, অনেক বেশি। কারণ আমরা দেখি একজন কর্মজীবী নারী, সে তার কর্মস্থলে যাবে, সে কর্মস্থলে যাওয়ার আগে বাড়ির অর্ধেক কাজ গুছিয়ে যান, এসে বাকিটা করেন। আর একজন কর্মজীবী পুরুষ সরাসরি নিজের রুমেও ঢুকতে পারেন না, হ্যাঁ, কিচেনে চলে যায়। একজন পুরুষ এসেই বলতে থাকে টেবিলে ভাত লাগাও। হ্যাঁ, মা থাকুক ঘরে, বোন থাকুক, ওয়াইফও কিন্তু কর্মস্থল থেকে আসছেন, কিন্তু সে কিন্তু তাড়াহুড়া করে ওই কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। পাশাপাশি বাচ্চা লালন পালন করা, সেই একদম কি বলবো, দোলনা থেকে শুরু করে একদম শাসক হওয়া পর্যন্ত কিন্তু মায়ের একটা অবদান অপরিসীম, বিশাল অবদান। বলে না 10 হাতের দুর্গা, মানে একেবারে 10টাই হাত মায়ের, আসলে এছাড়া সম্ভব না। আপা আপনি কিছু কথা আপনি বলেন, এটা আমি শেষেও কিছু শুনবো, যে
এই যে পথ খুঁজে পাওয়া, এই যে টার্নিং পয়েন্ট, অনেক গল্প শুনলাম, এই যে আমাদের মায়েদের গল্প, আমরা তো মায়েদের এগুলো দেখে, বাবাদের এসব দেখে দেখে শিক্ষক, আমরা খুব লাকি পারসন এরকম পেয়েছি। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু মাকেও ঠিক মতো পায় না।